শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেকে এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যিনি আছেন তাকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই, নানা বিশেষণে বিশেষায়িত করা যায়। আসলে ব্যক্তি বলার চেয়ে প্রতিষ্ঠান বলাই হয়তো সঙ্গত। উনি আমাদের সাথে আছেন স্টুডিওতে, শিক্ষাবিদ এবং অর্থনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহবুবুল্লাহ। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। আমাদের আজকের আলোচ্য বিষয়ে মুখোমুখি ডক্টর মাহবুবুল্লাহ। স্যার, আমরা আজকে আলাপ করব, নানা বিষয়ে আলাপ করবার চেষ্টা করব, দেশের সাম্প্রতিক যে ঘটনাবলী সেগুলো নিয়ে। আপনি রাজনীতি, এরপর অধ্যাপনা, এরপর গবেষণা, এই দীর্ঘ জীবনে নানা পট পরিবর্তন দেখেছেন, ইতিহাসের বাকবদল দেখেছেন। আজকে এসে দাঁড়িয়ে যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছে বাংলাদেশ, আপনার মূল্যায়ন বা পর্যবেক্ষণ সেটি দিয়ে যদি শুরু করেন। কেমন আছে বাংলাদেশ, এই প্রশ্নের উত্তরে এক কথায় কিছু বলা যাবে না। যদি বলা হয় এক কথায় যে ভালো আছে বাংলাদেশ, সেটাও খুব সঠিক হবে না। আবার খুব খারাপ আছে বাংলাদেশ, এটাও খুব সঠিক হবে না। নিঃসন্দেহে আমাদের এই বাংলাদেশে আমাদের অনেক অর্জন আছে, সঙ্গে সঙ্গে আমাদের অনেক ব্যর্থতাও আছে, আমাদের অনেক দীনতাহীনতাও আছে। তো এর মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশকে মূল্যায়ন করতে হবে। আমি ছোট্ট একটা ঘটনা বলে বাংলাদেশের পরিবর্তনের চিত্রটা তুলে ধরতে চাই। আমি ছোটবেলায় দেখেছি যে এখানকার বেশিরভাগ মানুষের পায়ে কোনো পাদুকা ছিল না, স্যান্ডেল ছিল না, খালি পায়ে মানুষ চলাচল করতো, এমনকি শীতের সময়ও। কিন্তু এখন আপনি দেখবেন যে প্রায় প্রত্যেকেরই একাধিক জোড়া পাদুকা আছে। নিতান্ত গরিব মানুষ হলে আর কিছু না থাকুক, স্পঞ্জের এক জোড়া স্যান্ডেল তাদের কাছে আছে। একইভাবে অনেক বস্ত্রহীন মানুষ দেখেছি, নাঙা শরীরে তারা ঘুরে বেড়াতো। কিন্তু এখন সেটা অতটা দেখা যায় না। প্রায় প্রত্যেকের গায়ে কাপড় আছে, জামা আছে, পোশাক আছে। একইভাবে বহু শিশু দেখেছি যে শিশুগুলো প্লীহার কারণে জরাজীর্ণ হয়েছিল এবং তাদের পেটটা খুব স্ফীত থাকতো। তো এরকম দৃশ্য এখনও আছে, তবে আগের তুলনায় অনেক কম। কিন্তু এর পাশাপাশি বাংলাদেশে এখন আমরা যেটা অনুভব করছি সেটা হচ্ছে রাজনৈতিকভাবে কিন্তু আমরা খুব ভালো নেই। রাজনৈতিক অস্থিরতা আছে, রাজনৈতিক হানাহানি আছে, সংঘাত আছে। এবং সবচেয়ে বড় কথা হলো, আমরা বিগত শেখ হাসিনার আমলে 15.5 বছর একেবারে একটা ভয়াবহ দানবীয় শাসনের মধ্যে আমরা ছিলাম। আমাদের বাক স্বাধীনতা ছিল না, ব্যক্তি স্বাধীনতা ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না, এবং গুম, খুন, কারাদণ্ড, জেল, জুলুম, আয়নাঘর, এইসব জিনিস আমাদের নিত্যদিনের অভিজ্ঞতায় পরিণত হয়েছিল এবং এক চরম শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে আমরা ছিলাম। ফলে যেটা হয়েছে যে অর্থনৈতিক ক্ষেত্রে কিছু কিছু আমাদের সাফল্য থাকলেও আমাদের জীবনটা খুব মসৃণ ছিল না। জীবনটা ছিল কণ্টকাকীর্ণ এবং এরকম একটা জীবন একটা স্বাধীন দেশে আমরা কেউ প্রত্যাশা করিনি। আমাদের দুর্ভাগ্য যে আমাদের এই দেশে আপনার বিভিন্ন সময়ে স্বৈরতান্ত্রিক শাসন আমরা লক্ষ্য করেছি। বাংলাদেশের জন্মের পরপর 72 থেকে 75 পর্বে আমরা আপনার শেখ মুজিবুর রহমানের স্বৈর শাসন, পরবর্তীকালে বাকশালী শাসন, একদলীয় শাসন আমরা দেখেছি। আমরা এরশাদের স্বৈর শাসন দেখেছি। এছাড়া আমি তো এখনই উল্লেখ করলাম শেখ হাসিনার শাসন আমল। কাজেই সব মিলিয়ে আমাদের জীবনে স্ফূর্তি ছিল না, আনন্দ ছিল না। এবং এই জীবনটাকে আনন্দময় করে তোলা সম্ভব হতো
যদি আমরা একদিকে গণতান্ত্রিক স্বাধীনতা এবং অন্যদিকে অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করতে পারতাম। জি স্যার, আপনার কথা সূত্র ধরে যে এটি বলি যে আনন্দময় করে তুলতে পারতাম। এখন তো অন্তত যেই শ্বাসরুদ্ধকর অবস্থা বলছিলেন, যেই একটা সাফোকেটিং সিচুয়েশন, সেখান থেকে তো আমরা এক ধরনের উত্তরণ হয়েছে। এই জায়গায় এসে তো আমাদের প্রত্যাশা থাকে, কিন্তু এখনও প্রত্যাশার সাথে প্রাপ্তির যে ব্যবধান, সেটিকে অনেকে আক্ষেপের সুরেই দেখছেন। সেটি কি এরকম যে প্রত্যাশার পারদ অনেক বেশি হওয়ার কারণে, নাকি সময় যতটা দেবার কথা ছিল বা যতটা পাবার কথা ছিল সেটা পাওয়া হয়নি, আরও সময় লাগবে? আপনার কাছে কি মনে হয়? প্রথম কথা বলি, বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটা দেশ, উন্নয়নশীল দেশ, এবং তৃতীয় বিশ্বের দেশ সম্পর্কে আমাদের উন্নয়ন অর্থনীতিতে একটা কথা বলা হয়, সেটা হচ্ছে যে রাইজিং এক্সপেকটেশন। মানুষের প্রত্যাশা ক্রমান্বয়ে হু হু করে আকাশচুম্বী হয়ে যায়, কিন্তু তার সঙ্গে সেই প্রত্যাশা পূরণের জন্য যেসব আয়োজন করা দরকার, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, কারখানা, স্বাস্থ্যসেবা, এই সব কিছু কিন্তু অনেক পিছনে থাকে, যার ফলে এসব দেশে আপনার প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির ফারাকটা অনেক বিশাল থাকে। আপনি যে প্রশ্নটা করেছেন এই মুহূর্তের প্রশ্নে, সেটা হচ্ছে যে আমরা গত 24-এর 5ই আগস্ট স্বৈরশাসন থেকে মুক্তি লাভ করেছি। একটা কথা এখন নির্দ্বিধায় বলা যায়, সেটা হচ্ছে আমরা এখন কথা বলতে পারছি, সংবাদপত্রগুলো লিখতে পারছে, এমনকি সোশ্যাল মিডিয়াতে আপনার আওয়ামী লীগের পক্ষে, শেখ হাসিনার পক্ষে অনেক কথা লেখা হচ্ছে, কিন্তু তার জন্য কাউকে নির্যাতন করা হয়েছে এইরকম কোনো দৃষ্টান্ত এখনও দেখিনি। তো এইটা একটা দিক যেটা আমি বলবো যে একটা অগ্রগতি। দ্বিতীয় অগ্রগতি হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কে আমাদের একটা নতজানু সম্পর্ক ছিল, এবং শেখ হাসিনা নিজেই বলেছেন যে ভারতকে আমরা যত দিয়েছি তারা চিরকাল মনে রাখবে। তার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন বলেছিলেন যে ভারত আর বাংলাদেশের সম্পর্ক এক স্বামী স্ত্রীর সম্পর্কের মতো। তো একটা স্বাধীন দেশ, সেই দেশটি যদি অন্য কোনো রাষ্ট্রের প্রতি নতজানু হয়ে থাকে এবং তার স্বার্থেই কাজ করে, নিজের জাতীয় স্বার্থ যদি রক্ষা না করে এবং দেশের সার্বভৌমত্বকে অন্যের পদতলে বিলিয়ে দেয়, এইরকম একটা অবস্থা কোনো স্বাধীন সার্বভৌম দেশে কাম্য হতে পারে না। সেই দিক থেকেও আমি বলবো যে বর্তমানে একটা অগ্রগতি হয়েছে। অগ্রগতিটা হচ্ছে এই, আমরা অন্তত আমাদের এই বিরাট প্রতিবেশী, এর সঙ্গে আমরা সম্পর্কের প্রশ্নে আমরা একটা সম্মানজনক জায়গা খোঁজার চেষ্টা করছি, এবং অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা আমাদের নিজস্ব একটা অবস্থান ঘোষণা করছি। যেমন আমাদের দেশ থেকে অনেককেই গ্রেপ্তার করা হতো, গুম করা হতো, পরে তাদেরকে ভারতে পাঠিয়ে দেওয়া হতো। শুভরঞ্জন বালির কথা বলা যায়। এই শুভরঞ্জন বালি সম্পর্কেও কিন্তু আপনার এই সরকার বলেছে যে যেভাবে তাকে কলকাতা থেকে বা ভারত থেকে ফিরে আসতে হয়েছে, এটা ছিল খুব দুঃখজনক। তো এই রকম কথা বলার অবস্থা 15.5 বছর ছিল না। তো সেই দিক থেকে এটা একটা অগ্রগতি। তার পাশাপাশি যে ঘটনাটা ঘটেছে সেটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটা উন্নত হওয়ার কথা ছিল, যতটা সহনীয় হওয়ার কথা ছিল, ঠিক ততটা সহনীয় নয়। বিশেষ করে নারীরা যথেষ্ট মানে চাপা কষ্ট ভোগ করছে, অনুভব করছে, নিরাপত্তাহীনতায় ভুগছে। এটার থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তবে কাজটা খুব সহজ নয়। সহজ নয় এই কারণে, প্রধানত আমাদের মতো দেশে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব হচ্ছে পুলিশ বাহিনীর। এবারের গণ অভ্যুত্থানের ফলে যে জিনিসটা ঘটেছে, যেটা অতীতের কোনো গণ অভ্যুত্থানে এইভাবে হয় নাই। আপনি লক্ষ্য করেছেন যে এবারকার গণ অভ্যুত্থানের পর বহু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের যারা গভর্নিং বডিতে ছিলেন বা প্রিন্সিপাল ছিলেন বা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, প্রো ভাইস চ্যান্সেলর ছিলেন, তারা পদত্যাগ করেছেন। এরশাদের সময়ে যে গণ অভ্যুত্থান হয়েছিল 1990-তে, তখন কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি। এমনকি 1975-এ যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছিল, তখনও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি। এরও আগে পাকিস্তান আমলে যদি আমরা যাই, 69-এর গণ অভ্যুত্থানে আমরা নেতৃত্ব দিয়েছি, আমি নেতৃত্ব দিয়েছি। তো সেই গণ অভ্যুত্থানের পরেও কিন্তু
দেখা গেছে যে পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, আমলাতন্ত্র, জুডিশিয়ারি সব কিছু ইনট্যাক্ট ছিল। কিন্তু এবারকার যে গণ অভ্যুত্থান, এটা একটা ভিন্ন মাত্রার গণ অভ্যুত্থান। এইখানে দেখা গেছে যে পুলিশ বাহিনী এবং পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। কয়েকদিন তো কোনো থানাতে কোথাও পুলিশ ছিল না, তারা পালিয়ে গিয়েছিল। কারণটা হচ্ছে এই, তারা স্বৈরশাসনের এত বড় সহযোগী হয়ে পড়েছিল যে তারা মানুষের মুখোমুখি হতে সাহস করছিল না, এবং অনেক জায়গায় তারা জনতার রুদ্ররোষের শিকার হয়েছে। এই অবস্থায় পুলিশ বাহিনী ভঙ্গুর অবস্থাতে রয়েছে। এখন পর্যন্ত বলা যাবে না পুলিশ বাহিনী তার মরেল এবং তার সাহস নিয়ে কাজ করছে। এই কারণে সেনাবাহিনীকে মাঠে থাকতে হচ্ছে এবং তাদেরকে আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। এইরকম একটা অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কিছুটা নড়বড়ে হয়ে যাবে, এই ব্যাপারে আমার মনে হয় কোনো দ্বিধা সন্দেহ থাকা উচিত না। এটার জন্য কাউকে দায়ী করা উচিত না। এবং সমস্যাটা হয়েছে যে সাধারণত এই ধরনের বড় অভ্যুত্থানের পরে একটা বিপ্লবী সরকার দেশে ক্ষমতায় আসে, কিন্তু সেই রকম একটা যেটাকে বলে সাবজেক্টিভ প্রিপারেশন, সে সাংগঠনিক প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু এই অভ্যুত্থানের পেছনে ছিল না বলেই আমাদেরকে আবার পুরনো যে প্রশাসন কাঠামো, পুরাতন পুলিশ বাহিনীর যে কাঠামো বা পুরাতন আমলাতন্ত্রের যে কাঠামো, সেটাকে একটু সংস্কার করে, একটু মেরামত করে কাজ চালাতে হচ্ছে। অর্থাৎ জোড়াতালি দিয়ে চলতে হচ্ছে। যেমন আমরা অনেক সময় যেটা করি, একটু কাপড়টা ছিঁড়ে গেলে সেখানে একটু সেলাই করি, একটু ফড়াই করি, করে আবার সেটাকে পরার জন্য ব্যবহার করি। ঠিক সেভাবেই কিন্তু দেশটাকে চালানো হচ্ছে। ফলে আপনার স্বাভাবিক অবস্থায়, সুষ্ঠু অবস্থায় যেভাবে দেশ চলতে পারে সেরকমটি দেশ চলছে না বলেই আপনার এই যে শিশু ধর্ষণের ঘটনা, নারী ধর্ষণের ঘটনা, বা ছিনতাইয়ের ঘটনা, ডাকাতির ঘটনা, বা নানা অজুহাতে চাঁদাবাজির ঘটনা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ঘটছে। এবং এটা ঠিক যে কোনো দেশে বিপ্লবোত্তর পরিস্থিতিতে বা বিরাট পরিবর্তনের পর পরিস্থিতিটা হঠাৎ করে সুচারু সুন্দর হয়ে ওঠে না। বিপ্লব কোনো ডিনার পার্টি নয়, বিপ্লব কোনো সূচি শিল্প নয়। হ্যাঁ, বিপ্লবের পর অনেক ধরনের ঘটনা ঘটে, কিন্তু এক সময় পুরো জিনিসটা গুছিয়ে ওঠে এবং তারপর দেখা যায় সেটার সুফল জনগণ পেতে শুরু করে। তো সেই পরিপ্রেক্ষিতে যেটা বলা যায় সেটা হচ্ছে আমাদেরকে সুফল পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। সঙ্গে সঙ্গে আমাদেরকে বুঝতে হবে আমাদের স্বাদ কতটুকু এবং সাধ্য কতটুকু। আমরা যদি আমাদের স্বাদটাকে আমাদের সাধ্যের মধ্যে সীমাবদ্ধ না রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের মর্মবেদনা বাড়বে, এবং সেই মর্মবেদনা কিন্তু খুবই কষ্টকর, এবং সেই মর্মবেদনার থেকে কিন্তু ভয়াবহ জিনিসও ঘটে যেতে পারে। স্যার, আপনি ভারতের প্রসঙ্গে বলছিলেন, এক্ষেত্রে একটি বিষয় বলা হয়ে থাকে যে আমরা আত্মীয় স্বজন অনেক সময় হয়তো বাদ দেওয়া যেতে পারে, কিন্তু পড়শি তো আমরা বাদ দিতে পারি না। সেখানে তারা যেহেতু প্রতিবেশী হিসেবে থাকে এবং দীর্ঘদিনের প্রতিবেশী হওয়ার মানে নানা উপাদান রয়েছে এর মধ্যে, এবং নানা কিছুর জন্য আমরা অনেকটা নির্ভরশীল বলা যায় বিভিন্ন ক্ষেত্রে। তো সেই জায়গাগুলোতে নির্ভরশীলতা কমিয়ে আনা তা রাতারাতি কতটা সম্ভব? আবার আমরা যদি রপ্তানি ঘাটতির কথা চিন্তা করি, সেই ঘাটতি তো অনেকটা যৌক্তিকই বলা হয়ে থাকে, কারণ তাদের এখান থেকে যা আমদানি করা হয় সেগুলো আমাদের এখানে আবার অন্য দেশে রপ্তানি করার ক্ষেত্রে র মেটেরিয়ালস হিসেবে কাজে লাগে। সুতরাং সেই ঘাটতিও খুব বড় বিষয় নয়। সুতরাং সেগুলোকে বজায় রেখে কিভাবে সম্পর্ককে মানে এগিয়ে নেওয়া যায়, আপনার কাছে কি মনে হয়? দেখুন, এই যে বললেন প্রতিবেশী রাষ্ট্র এবং প্রতিবেশী বদলানো যায় না, এই তত্ত্বটা তারাই দেন যারা আমাদের এই বাংলাদেশকে ভারতের নতজানু রাখতে চান। প্রতিবেশী বদলানো যায় না কথাটা যেমন সত্য, সঙ্গে সঙ্গে প্রতিবেশীর সঙ্গে সদ্ভাব সদাচরণও মানুষের দাবি, আমাদের দেশের মানুষের দাবি। আপনি দক্ষিণ এশিয়ার মানচিত্রটার দিকে যদি খেয়াল করেন, তাহলে আপনি দেখবেন যে এমন কোনো রাষ্ট্র নেই ভারতের চারপাশে যার সঙ্গে ভারতের সম্পর্ক সুন্দর সম্পর্ক, ভালো সম্পর্ক। পাকিস্তান তো নয়ই, পাকিস্তানকে ভারতীয়রা অসুর মনে করে।
আর তার পাশাপাশি এই যে অন্য দেশগুলো আছে, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এদেরকে ওই যে ভারতীয় হিন্দু ধর্মের যে বর্ণাশ্রম প্রথা, ব্রাহ্মণ, তারপরে বৈশ্য, তারপরে ক্ষত্রিয়, তারপরে শূদ্র, আসলে এই ছোট ছোট দেশগুলোকে ভারত শূদ্র বলে বিবেচনা করে এবং এই ব্রাহ্মণ্যবাদী মানসিকতা নিয়েই কিন্তু সে তার পররাষ্ট্রনীতিটা পরিচালনা করে। এবং এইটা করতে গিয়ে তারা মনে করে যে তারা দাদাগিরি করবে, চোখ রাঙাবে, চাপ দেবে, নানাভাবে ঝামেলা সৃষ্টি করবে, রাজনৈতিক চাপ দেবে, অর্থনৈতিক চাপ দেবে। আপনার নেপালের উপরে চাপ দিতে গিয়ে, নেপাল তো একটা ভূবদ্ধ ল্যান্ডলক কান্ট্রি এবং সমুদ্রপথে তার কোনো যোগাযোগ নেই, কিন্তু এই নেপালের উপরও তারা যেটাকে বলে নিষেধাজ্ঞা বা স্যাংশন দিয়ে বিভিন্ন সময় তারা নেপালকে কষ্ট দিয়েছে, যেই জন্য নেপাল এখন আর ভারতমুখী নয় এবং চীনের সঙ্গে একটা ভালো সম্পর্ক তারা গড়ে তুলেছে এবং খুব দৃঢ়তার সঙ্গে নেপাল তার সার্বভৌমত্বের যে নীতি সেটা অনুসরণ করছে। একই কথা শ্রীলঙ্কার ব্যাপারে বলা যায়। মালদ্বীপের ব্যাপারে তো জানেনই, বর্তমানে যে প্রেসিডেন্ট উনি উনি ইন্ডিয়া আউট স্লোগান দিয়েই কিন্তু নির্বাচনে জয়লাভ করেছিলেন। তো সুতরাং প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশী বদলানো যায় না, আবার প্রতিবেশীর কাছে এই যে অসদাচরণ এইটাও কিন্তু কাম্য না। আপনার এই যে কিউবা একেবারে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ক্ষমতাধর রাষ্ট্রের পেটের মধ্যে আছে, তারপরেও কিন্তু কিউবা মাথা তুলে দাঁড়িয়ে আছে। একসময় চীন এবং সোভিয়েত ইউনিয়ন এই দুয়ের মধ্যে সম্পর্ক খুব খারাপ ছিল এবং তাদের মধ্যে সীমান্ত যুদ্ধ অনেক হয়েছে, কিন্তু এখন তারা একটা সুসম্পর্কের নীতি অনুসরণ করছে। একইভাবে পৃথিবীর আরও অনেক দেশের কথা বলা যায় যেখানে বর্ডারিং কান্ট্রির সঙ্গে সুসম্পর্ক আছে, কিন্তু আমরাই বোধহয় পৃথিবীতে একমাত্র ব্যতিক্রম, একমাত্র দুর্ভাগা যেখানে ভারত আমাদের প্রতি চণ্ডনীতি অনুসরণ করছে। শুধু এটা নয়, আপনি যেটা বললেন যে নির্ভরশীলতা এই কি বলে বিশ্বায়নের যুগে কে কার উপর নির্ভরশীল নয়? মার্কিন যুক্তরাষ্ট্র কি বাংলাদেশের উপর নির্ভরশীল নয়? নিঃসন্দেহে। বাংলাদেশের গার্মেন্টসের শার্ট, গার্মেন্টসের পোশাক মার্কিন যুক্তরাষ্ট্রে যদি না যায়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের অবস্থা কি হবে? বা চীন থেকে যদি গার্মেন্টসের প্রোডাক্ট সেখানে না যায়, তাহলে তাদের অবস্থা কি হবে? তারা তো এগুলি তৈরি করে না। কাজে এখানে তো মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিরাট প্রতাপশালী শক্তি আমাদের মতো ক্ষুদ্র দেশের উপরও নির্ভরশীল। কাজে নির্ভরশীলতার ব্যাপারটা আছে। এখন ভারতের সঙ্গে যে বাণিজ্য সম্পর্ক, এই বাণিজ্য সম্পর্কে হ্যাঁ আমরা অনেক জিনিস ভারত থেকে আমদানি করি নিঃসন্দেহে, কিন্তু আমরা দেখেছি অনেক সময় প্রয়োজনের সময় তারা একটা বাধা আরোপ করে। যখন আমাদের খাদ্যশস্যের অভাব হয়, চাল আমদানি করতে হয়, তখন দেখা যাচ্ছে সেটার উপর একটা নিষেধাজ্ঞা দিয়ে দেয় রপ্তানিতে। বা যখন আমাদের পেঁয়াজ আমদানি করতে হয়, তারা যদি ওটাকে কেন্দ্র করে আমাদের দেশের উপর চাপ দিতে চায়, তখন তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এটা তো একটা দিক। আর তার পাশাপাশি বাংলাদেশ থেকেও যে কিছু জিনিস ভারতে রপ্তানি হয়, এইগুলোর উপর ট্যারিফ ব্যারিয়ার, প্যারাট্যারিফ ব্যারিয়ার, নন ট্যারিফ ব্যারিয়ার এই সমস্ত তারা বহাল রেখে বাংলাদেশ থেকে যে সমস্ত পণ্য সামগ্রী ভারতে যেতে পারত সেগুলির উপর তারা বাধা আরোপ করছে। তারপরে আপনার সীমান্তে খেয়াল করুন, সীমান্তে দুনিয়ার কোন দেশের সীমান্তে অন্য দেশের সীমান্তরক্ষীরা গুলি চালিয়ে মানুষ হত্যা করে আমাকে বলেন? হ্যাঁ, কিন্তু আমরা এই ক্ষেত্রে সেটা দেখছি এবং শত শত নাগরিক, বাংলাদেশি নাগরিক কিন্তু গত কয়েক বছরে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছে। তো আমাদের মানুষের প্রাণের দাম নাই, মূল্য নাই, জীবনের মূল্য নাই। তো এই প্রশ্নগুলি তো আমরা করতে পারি এবং আমি মনে করি আমরা সমগ্র জাতি যদি ঐক্যবদ্ধ থাকি এবং দৃঢ়তার সঙ্গে পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই, তাহলে দুনিয়ার এমন কোনো শক্তি নাই যাকে আমরা মোকাবেলা করতে পারবো না। একটা দেশ ছোট হতে পারে, দেশ ছোট হোক আর যাই হোক, সে যদি দৃঢ় প্রতিজ্ঞ হয় তার স্বাধীনতা, সার্বভৌমত্ব, মর্যাদা রক্ষা করবে, তাহলে সেটা রক্ষা করা খুব কঠিন কাজ হয় না। এবং আমরাও আমাদের জাতীয় ঐক্য দিয়ে আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা একটা সত্যিকারের স্বাধীন জাতি এবং স্বাধীন জাতি হিসেবেই আমরা বেঁচে থাকতে চাই। জি, আপনি বলছিলেন জোড়াতালি দিয়ে এখন চলছে, সেই সব জায়গাগুলোতে সংস্কারের প্রসঙ্গটি এসেছে এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার 6টি সংস্কার কমিশন তৈরি করেছে, তারা এরই মধ্যে প্রতিবেদনও দিয়েছে। এই বিষয়টি নিয়ে যদি একটু আলোচনা করেন। সংস্কার
প্রয়োজন নিঃসন্দেহে। আর শেখ হাসিনার শাসনামলে আমাদের রাষ্ট্রযন্ত্র এবং তার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো সেগুলো একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছিল। বিপর্যস্ত এই কারণে বলবো যে যেভাবে দলীয়করণ করা হয়েছে, যেভাবে একপেশেভাবে লোক নিয়োগ করা হয়েছে, সেটা পুলিশ বাহিনী বলুন বা বিসিএস ক্যাডারে বলুন, বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যায়ে বলুন, এই যে জিনিসটা করা হয়েছে এর ফলে কিন্তু রাষ্ট্রযন্ত্র আর রাষ্ট্রযন্ত্র নেই। রাষ্ট্রযন্ত্র হওয়া উচিত ইম্পার্সোনাল, মানে সেটা ব্যক্তি নিরপেক্ষ হওয়া উচিত। কিন্তু আমাদের রাষ্ট্রযন্ত্র খুবই দলমনা এবং একপেশে হয়ে পড়েছিল। এই পরিস্থিতিতে সংস্কারের প্রশ্নটি এসছে এবং এইটাকে একটা সঠিক জায়গায় নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার জন্য কিছু কাজ হয়তো এই সরকারই করতে পারে, হ্যাঁ, আবার কিছু কাজ আছে যেটা করার জন্য একটা নির্বাচিত সরকার দরকার হবে, একটা পার্লামেন্টের দরকার হবে। পার্লামেন্ট আইন প্রণয়ন করে কিছুটা আইন হিসেবে, কিছুটা সংবিধানের অংশ হিসেবে এই সংস্কারগুলোকে অন্তর্ভুক্ত করবে। কাজেই পুরা সংস্কার নিয়ে যে বিতর্কটা আমি এখন লক্ষ্য করছি, আমার কাছে মনে হয় কি রাজনৈতিক দল বলেন বা সরকারের পক্ষে থেকে যারা কথাবার্তা বলছেন বা পক্ষ হয়ে পক্ষের ভাব দেখিয়ে যারা কথাবার্তা বলছেন, তারা পুরা জিনিসটা কিভাবে বাস্তবায়িত হবে সেই সম্পর্কে তারা যথেষ্ট ওয়াকিবহাল নন, অথবা বুঝেও তারা না বোঝার একটা চিন্তা করছেন। এই ক্ষেত্রে আমি যেটা বললাম যে কিছু এখনই এক্সিকিউটিভ অর্ডার দিয়ে করা সম্ভব সংস্কার, কিছু আপনার আইন পরিবর্তন করে, আইনের সংশোধন করে করা সম্ভব। হ্যাঁ, এখন আইন সংশোধন করে আপনি অর্ডিন্যান্স জারি করে আপনি করতে পারেন, কিন্তু অর্ডিন্যান্সটা তো চিরস্থায়ী ব্যবস্থা না। এটা শেষ পর্যন্ত কিন্তু সংসদের অনুমোদনের প্রয়োজন হবে। আর সংসদও যদি দেশে নতুন সংসদ তৈরি হয়, সেই সংসদ আইন করে অনেক সংস্কারকে আইনি হিসেবে অন্তর্ভুক্ত করতে পারে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সংবিধান দলিলে এই সংস্কারগুলোকে দেখানো। এবং এই যে সংস্কারের পক্ষে যে সমস্ত সুপারিশ বিভিন্ন কমিশন করেছে, এগুলো নিয়েও খোলামেলা আলোচনা হওয়া উচিত। এর সবগুলোই যে তাদের সুপারিশ সবগুলোই যে দেশের জন্য ভালো হবে এমনটা কামনা করা যায় না, বা তারা যেসব সুপারিশ দিয়েছেন তার সবগুলোই বিতর্কের ঊর্ধ্বে, এটা মনে করা যাবে না। তবে নিঃসন্দেহে এর মধ্যে অনেক ভালো জিনিসও আছে, তাদের প্রত্যেকটা কমিশনের রিপোর্টে অনেক ভালো জিনিসও আছে। সেইগুলিকে আমরা কিভাবে আমাদের রাষ্ট্র কাঠামোর মধ্যে অ্যাবজর্ব করতে পারি সেই নিয়ে গভীর চিন্তা ভাবনা হওয়া উচিত। সেই আলোচনা তো শুরু হয়েছে ঐক্যমত কমিশন যেটি। হ্যাঁ, সমস্যাটা এই রবীন্দ্রনাথের কথায় আমরা অনেক কিছু শুরু করি কিন্তু শেষ করতে পারি না। বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু এই ব্যাপারটা প্রযোজ্য। আর বাংলাদেশের রাজনীতির একটা বড় দুর্বলতা হচ্ছে এখানে গবেষণা, সমীক্ষা, চিন্তাভাবনা, বিতর্ক এইগুলো খুব একটা হয় না। এখানে রাজনৈতিক দল চলে কমান্ড সিস্টেমে। হ্যাঁ, রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতন্ত্র নেই। এবং শুধু তাই না, বৃহত্তর সমাজের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে দৈনন্দিন কথোপকথন, দৈনন্দিন যে ডায়ালগ হওয়া উচিত সেটা নাই। তো এই আবারও রবীন্দ্রনাথের কথা দিয়ে বলি যে গান সম্পর্কে উনি বলেছেন যে গায়ক তো গান গাইতে পারে, কিন্তু সেই গানের মূল্য কি যদি তার শ্রোতা না থাকে? তো সেই জন্য বলেছেন যে একাকী গায়কের নহে তো গান, গাহিতে হবে দুজনে। কাজেই একাকী সংস্কার তো সংস্কার না, এই সংস্কারটাকে অবশ্যই হতে হবে সবাইকে নিয়ে এবং সবাইকে একটা সম্মত অবস্থায় নিয়ে, যেটাকে বলা যায় গ্র্যান্ড ন্যাশনাল কনসেনসাস, এইটা করে, যেটা আমি সবসময় বলে আসছি বাংলাদেশের জন্য দরকার একটা নতুন যেটা বলে কন্ট্রাক্ট, হ্যাঁ, সোশ্যাল কন্ট্রাক্ট, সামাজিক চুক্তি। এই সামাজিক চুক্তিটা কিন্তু লিপিবদ্ধ হয় সংবিধানের মাধ্যমে। কাজে আমাদের সংবিধানের বিশাল পরিবর্তনের দরকার আছে। কেউ কেউ সংবিধান নতুন করে লেখার পক্ষে বলছেন, যেটাই করা হোক এইটার ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আমাদের সংবিধানের একটা বিশাল পরিবর্তন দরকার। জি স্যার, এ প্রসঙ্গে আপনি বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর ব্যাপারে, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা নেই, দীর্ঘদিন যে এই ধরনের প্র্যাকটিস করে আসছে রাজনৈতিক দলগুলো, এই বাস্তবতায় নতুন একটি রাজনৈতিক দলের আবির্ভাব হয়েছে বা একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। এবং যারা আমরা যেই 5ই আগস্টের পরবর্তীর কথা বলছি, যেখানে যে অবস্থা থেকে আমাদের উত্তরণ
দীর্ঘ একটি অস্বস্তিকর অবস্থা, একটি গণতন্ত্রহীনতার যে অবস্থা ছিল, সেই সব অবস্থা থেকে, ফ্যাসিস্ট সরকারের সেই অবস্থা থেকে আমাদের উত্তরণে যারা মুখ্য ভূমিকা পালন করেছে সামনের সারিতে থেকে, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ, তাদের নিয়েই মোটামুটি দলটি গঠিত হয়েছে। সেই দল সম্পর্কে যদি এর মধ্যে কি নতুনত্ব দেখলেন, বা কি তারা যে বলতে চায় সেকেন্ড রিপাবলিক কিংবা গণপরিষদ নির্বাচন, সেই সব জায়গাগুলোতে কতটা যৌক্তিকতা রয়েছে বা বাস্তবতার নিরিখে তা কতটা গ্রহণযোগ্য, কিভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে, আমাদের দেশটা এটা একটা প্লুরালিস্টিক সিস্টেম। তো এই প্লুরালিজমের বাংলা করেছে অনেকে বহুপক্ষবাদ, কিন্তু ওটা ঠিক ভালো বাংলা নয়। এটা হওয়া উচিত বহু বাচনিকতা, হ্যাঁ, মানে বহু বচনের সমাহার, বহু রকম কথা, বহু রকমের চিন্তার সমাহার, বহুমতের সমাহার। সেই জন্য আমি বহুবাচনিকতা শব্দটা বলছি। তো সেখানে একটা নতুন রাজনৈতিক দল হবে, সেই ব্যাপারে আপত্তি করার তো কোনো কারণ নাই। গণতান্ত্রিক দেশে যার ইচ্ছা বা যার আকাঙ্ক্ষা, সে চাইলে তার সঙ্গীদেরকে নিয়ে সে একটা রাজনৈতিক দল গঠন করতে পারে। সেই অনুযায়ী একটা নতুন রাজনৈতিক দল এখানে গঠিত হয়েছে। এখন এই দলটাকে অনেক পথ পাড়ি দিতে হবে এবং তার মধ্য দিয়েই সে তার দলকে সংগঠিত করে তুলবে এবং দলটাকে কিন্তু জনগণের কাছে নিয়ে যেতে হবে, মাটির মানুষের কাছাকাছি নিয়ে যেতে হবে। তো এই কাজটা খুব সহজ কাজ নয়, কিন্তু এটাও সত্য যে যেটা প্রৌঢ়রা পারে না, বৃদ্ধরা পারে না, সেটা আপনার মানে যুবকদের দ্বারা বা কিশোরদের দ্বারা সেটা সম্ভব হতে পারে। যেখানে একটা কথা আছে, সাবধানীরা বাদ বাদে সব আমরা ভাঙি কুল। এই যে কুল ভাঙার কাজটি, এটা তরুণরাই করতে পারে। তারুণ্যের শক্তি একটা অদম্য শক্তি, এটা অস্বীকার করার উপায় নেই। তবে সবসময় যেটা বলা হয়, তারুণ্যের শক্তির সঙ্গে আপনার কি বলে পরিণত মানুষের যে প্রজ্ঞা এবং মেধা, সেটার একটা সমাহার ঘটলে যেটাকে বলা যায় যে সোনায় সোহাগা হয়, সেই রকম একটা অবস্থা কাম্য। তারপরেও আমি বলবো যে শেষ বিচারে কিন্তু পৃথিবীটা, আমাদের দেশটা এই তরুণদের হাতেই অর্পিত হবে। একটা পর্যায়ে তারা দেশের দায়িত্ব গ্রহণ করবে। সুতরাং তাদের প্রতি যে খুব একটা বিমুখ আচরণ করতে হবে, এটা কিন্তু কাম্য নয়। তার সঙ্গে সঙ্গে তারা কিছু কিছু কথা বলছে, যেটা নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট বিতর্কের সৃষ্টি হয়েছে। সেই বিতর্কটা কি? বিতর্কটা হচ্ছে তারা একটা কি বলে জাতীয় ঘোষণাপত্র তৈরি করার কথা বলেছিল। তো সেটা নিয়েও যথেষ্ট বিতর্ক হয়েছে। এমনকি প্রফেসর ইউনূসও বোধহয় ঠিক এইভাবে জিনিসটা হোক সেটা চান নাই। তিনি চেয়েছেন একটা জাতীয় ঐকমত্যের মাধ্যমে সেটা হোক এবং সব দলকে নিয়ে সেটা হোক, এবং সেটার অপেক্ষায় সেই জিনিসটা আছে। দ্বিতীয়ত আসেন, তারা যেটা ঘোষণা করেছে, বলেছে যে এখানে একটা গণপরিষদের নির্বাচন হবে এবং সেই গণপরিষদ একটা নতুন সংবিধান প্রণয়ন করবে। প্রথম সংবিধান, যেটা 72-এর সংবিধান ছিল, সেটা বিভিন্ন পর্যায়ে কাটাছেঁড়া হয়ে নানান রকম সংশোধনীর মাধ্যমে একটা বিকৃত রূপ ধারণ করেছে। সুতরাং সেই সংবিধান কার্যকর নয় বা বাংলাদেশের জন্য উপযোগী নয়। বাংলাদেশের জন্য উপযোগী একটা সংবিধান তৈরি করতে হবে এবং তাদের মত সঙ্গে সম্পূর্ণ নতুন সংবিধান তৈরি করতে হবে। এর পাশাপাশি আরেকটা মত হচ্ছে যে না, ওই সংবিধান একেবারে ছুঁড়ে ফেলার বিষয় নয়, এর সঙ্গে আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের অভ্যুদয়, রাষ্ট্র হিসেবে, জাতি হিসেবে এই প্রশ্নটি জড়িয়ে আছে। সুতরাং এই সংবিধানে যেই সব জঞ্জাল প্রবেশ করেছে সেটা ছেড়ে ফেলে দিয়ে সেখানে সুষ্ঠুভাবে এই সময়ের উপযোগী মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রেখে একটা সংশোধন সেটা হতে পারে, এবং সেটা কে করবে? সেটা নির্বাচিত একটা পার্লামেন্ট করবে। এবং সংবিধান সংশোধনেরও নিয়মটা আছে, সেটা হচ্ছে 2/3 মেজরিটির মাধ্যমে সেটা করবে। সুতরাং এই যে বিতর্কটা চলছে, ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে এই বিতর্কটাও এমন কোনো বড় বিতর্ক নয়। এবং এই বিতর্ক কেন হচ্ছে, যারা যারা যেই অবস্থান গ্রহণ করেছেন সেটা তাদের আরও স্পষ্ট করা এবং পরিষ্কার করা দরকার। ছাত্ররা যেটা বলছে বা ছাত্রদের দল যেটা বলছে, সেই ব্যাপারেও তাদেরকে আরও অনেক যুক্তি আর অনেক বক্তব্য তুলে ধরতে হবে। তার পাশাপাশি আপনার
এটার সঙ্গে দ্বিমত যারা পোষণ করছেন, বিএনপি বা অন্যান্য দল, তারাও তাদের বক্তব্যকে সুন্দরভাবে তুলে ধরতে হবে। এবং এর মধ্য দিয়েই যেটাকে বলা হয় একটা সিনথেসিস, একটা সমন্বয় হয়তো তৈরি হবে। এবং আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে যে রাজনৈতিক দলগুলো একে অপরের সঙ্গে কথা বলে না। এই কথা বলার সংস্কৃতিটা ফিরিয়ে আনতে হবে। শেখ হাসিনার স্বৈরশাসনের অবসানের পর অন্তত রাজনৈতিক দলগুলো একে অপরের সঙ্গে কথা বলবে, দূর থেকে কথার বাক্যবাণ ছুড়বে না, না ছুড়ে বরং এক জায়গায় বসে কথা বলা, একে অপরকে বোঝার চেষ্টা করা, এই চেষ্টাটা করা উচিত। আমি মনে করি এই সময়ে এখনো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকি থেকে মুক্ত নয়। এই পরিবেশে যে কোনো ধরনের জাতীয় অনৈক্য দেশের জন্য ক্ষতিকর, সেটা যাতে না হয়। এবং বাইরে থেকে আমরা যারা ঠিক রাজনৈতিক দল করি না, আমাদের এটা দাবি থাকবে বা আকাঙ্ক্ষা থাকবে, সেটা হচ্ছে দেশে একটা সমঝোতার রাজনীতি গড়ে উঠুক। তার মানে এই না যে মতপার্থক্য থাকবে না, মতপার্থক্য আছে বলেই তো গণতন্ত্র, এবং গণতন্ত্রের মেকানিজমের মধ্য দিয়ে সেই মতপার্থক্যগুলো প্রকাশ করতে হবে। স্যার, একটি বিষয় আপনি বলছিলেন যে গণপরিষদ নির্বাচন, সংসদ নির্বাচন নিয়ে নানা কথাবার্তা হচ্ছে, এবং এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচিত যে বিষয় সেটি নির্বাচনের ব্যাপারে বিভিন্ন রকম সময়সীমা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বেঁধে দেওয়া হয়েছে। এই নির্বাচনের ব্যাপারেও নানা রকম কথাবার্তা বিভিন্ন সময়ে এসেছে। এক সময় নির্বাচনটি কখন হবে সেই সময়সীমার ব্যাপার এসেছে, সময়সীমা যখন স্পষ্ট হয়েছে তখন স্থানীয় না জাতীয় সেই বিতর্ক এসেছে। এখন আবার গণপরিষদ বিতর্কের কথা বলা হচ্ছে, আবার বিচার, এই ব্যাপারটিও বলা হচ্ছে যে যারা এই ফ্যাসিস্ট সরকারের দোসর কিংবা ফ্যাসিস্ট সরকারের নেতৃত্বে ছিল, তাদের নানা রকম কার্যক্রম যেগুলো গুম খুম কিংবা অন্যান্য বিষয়, অগ্নিসংযোগ যাই আছে, সেই প্রাণহানি, সেগুলোর বিচার নিশ্চিত না করা পর্যন্ত নির্বাচনের ব্যাপারে সেইভাবে এগিয়ে যাওয়া যাবে না, বা বিচার প্রক্রিয়াটি কত দ্রুত ত্বরান্বিত করা যায়, এই ব্যাপারে আপনার বক্তব্য? আমার মন্তব্য খুব সোজা। সেটা হচ্ছে বাংলাদেশে এখন এই পর্যন্ত যারা আছে, এমন কোনো বাপের বেটা এখানে জন্মগ্রহণ করে নাই যারা এই খুনিদের, এই ফ্যাসিস্ট শাসকদের বিচারের দায় থেকে সরে যেতে পারবে। এবং সেটা নির্বাচনের মধ্য দিয়ে আসলেও তারা সরে যেতে পারবে না, এবং অন্য কোনোভাবে থাকলেও তারা কেউ সরে যেতে পারবে না। এইটা এখন গণদাবিতে পরিণত হয়েছে। এটা এখন দেশের 18 কোটি মানুষের দাবি। অন্যায় অবিচারের জন্য যারা দায়ী তাদের বিচার হতে হবে। সেটা নির্বাচিত সরকার হোক বা যতদিন এই ধরনের ইন্টারিম গভর্নমেন্ট থাকে, তাদের সকলেরই দায়িত্ব হচ্ছে এই বিচারটাকে নিশ্চিত করা, সুষ্ঠু করা এবং সারা বিশ্বে এটাকে গ্রহণযোগ্য করে তোলা। এইটা হচ্ছে আমার কথা। কাজেই ওই যে বিচার শেষ করে তারপরে আমরা নির্বাচন করব, সেটা তো একটা বিচার প্রক্রিয়া তো আমরা জানি আমাদের দেশে এটা একটা দীর্ঘ মেয়াদী ব্যাপার, সময় সাপেক্ষ ব্যাপার। আর বিশেষ করে এই ধরনের বিচার যার সঙ্গে রাজনীতি জড়িত আছে, সেটা তো আরও একটু দুরূহ বা কঠিন হবে, এবং এটার জন্য হয়তো সময় বেশি প্রয়োজন হবে। এখানে সাক্ষী সাবুদের ব্যাপারে অনেক বেশি নিশ্চয়তার সঙ্গে কাজ করতে হবে। সুতরাং এই বিচারটা কিন্তু দীর্ঘদিন হয়তো চলবে। আমি দীর্ঘদিন চললে আমি অবাক হব না। যত পরিমাণ অপরাধী আছে, অভিযুক্ত আছে, তাদের সকলকে যদি বিচারের মুখোমুখি করতে হয়, একটু সময় সাপেক্ষ ব্যাপার। তার জন্য তো নির্বাচন বসে থাকাটাতে ঠিক হবে না। কারণ এমনিতেই আমরা দেখছি দেশে নানা রকম সমস্যা মাথা চাড়া দিয়ে উঠছে। আবার এটাও সত্য, নির্বাচিত সরকার হলেই তারা সব কিছু মোকাবেলা করতে পারবে সক্ষমভাবে, সেটা হ্যাঁ পারবে, যদি গণতন্ত্রের যে রুলস অফ দি গেম, সেই গেম অনুসরণ করে যদি তারা দেশ চালায়, এবং তারা যদি দুর্নীতি, স্বজনপ্রীতি এবং যথেচ্ছাচার থেকে মুক্ত হয়, তাহলে কিন্তু তাদের পক্ষে একটা ভালো শাসন ব্যবস্থা, গুড গভর্নেন্স উপহার দেওয়া সম্ভব, এবং সেই ক্ষেত্রে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে। যাদের যতটুকু তাদেরকে টিকে থাকার জন্য যে মেয়াদ দেওয়া হয়, সেই মেয়াদ পর্যন্ত তারা টিকে থাকতে পারবে। এবং যদি তারা সেটা না পারে, গণতান্ত্রিক ব্যবস্থায় যেটা হয়, অনেক সময় দেখা যায় মেয়াদ পূর্ণ করার আগেই একটা সরকারকে সরে যেতে হয়, অথবা দেখা যায় যে পরবর্তী নির্বাচনে অন্য একটি বিরোধী দল তারা ভালো করে এবং তারা ক্ষমতায় চলে আসে। এটাই হচ্ছে দ্য বিউটি অফ ডেমোক্রেসি, যে
একটা ক্ষতি হয়ে গেলে সেটাকে কম্পেনসেট করার একটা সুযোগ ডেমোক্রেটিক সিস্টেমে থাকে, এবং এই ডেমোক্রেটিক সিস্টেমের চেক অ্যান্ড ব্যালেন্সের কথা আমরা বলি। আবার একটা বৃহত্তর চেক অ্যান্ড ব্যালেন্স হচ্ছে সরকারি দল, বিরোধী দল, এই দুয়ের মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যাপারটা কিন্তু থাকে। জি স্যার, যে বিষয়টি বলছিলেন নির্বাচনের ব্যাপারে মতবিরোধটা রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন হচ্ছে? কেউ আগে নির্বাচন চাইছে, কেউ নির্বাচন বিলম্বের পক্ষে, এটি কেন? আমার কাছে মনে হচ্ছে নির্বাচন বিলম্বের কথা যারা বলছে, এই বক্তব্যগুলো বেশিরভাগ আসছে কিন্তু নতুন রাজনৈতিক দল যারা করেছেন তাদের পক্ষ থেকে। তারা হয়তো বাংলাদেশ জামাত ইসলামীও সেটি করছে, জামাত ইসলামীও করছে, এবং এরা হয়তো মনে করছে একটু বিলম্ব হলে আমরা আরও একটু সংগঠিত হতে পারবো, এবং সংগঠিত হলে তারপরে যদি নির্বাচনটা হয় তাহলে সেই নির্বাচনে তারা ভালো ফল করতে পারবে, এইটা তাদের ধারণা। এবং অন্যদিকে যারা নির্বাচন ত্বরান্বিত করতে চাচ্ছেন তারা হয়তো ভাবছেন যে অনেকেই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অনেক ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছেন, এবং যতই দিন যাবে এটার হয়তো বাড়তে থাকবে, এবং সেটা তাদের জন্য অস্বস্তিকর একটা বিষয় হয়ে যাবে। যদিও তারা এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছেন, বহিষ্কার করছেন, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে একটা বিরাম আসছে না, বিরতি আসছে না। তো এই জন্য মনে হচ্ছে যে আসল ঘটনাটা হচ্ছে, সমস্যাটা হচ্ছে নির্বাচনে কিভাবে জিতবো, এবং কোন অবস্থায় নির্বাচন হলে, কোন সময় নির্বাচন হলে আমার বিজয়টা নিশ্চিত হবে। এইখানে অ্যাসেসমেন্ট, হিসাব নিকাশের যে পার্থক্য, সেই পার্থক্যের কারণে কিন্তু এই বিতর্কগুলো হচ্ছে। আচ্ছা, আরেকটি ব্যাপার, এই যে বর্তমানের যে অস্থিতিশীল একটা পরিবেশের কথা বলছিলেন আপনি, এর পেছনে বেশ কিছু কারণও বলছিলেন, যে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদের যেমন মানসিক একটি দিক রয়েছে, এর পাশাপাশি যারা এই পুরাতন প্রশাসন রয়েছে, প্রশাসনের ভেতরে আগের যারা রয়েছে তাদের কিছু কর্মকাণ্ড থাকতে পারে। রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীলতাকে কিভাবে দেখছেন? না, একটা কথা হচ্ছে, এখন যে অস্থিতিশীলতা একদিকে যেমন আমাদের নিজস্ব প্রশাসনিক দুর্বলতার জন্য দায়ী, অন্যদিকে কিন্তু আপনার যারা দেশ থেকে পালিয়ে গেছে তারা প্রচুর অর্থ ব্যয় করছে, এবং বিভিন্ন দ্বন্দ্ব সংঘাতের সুযোগটাকে তারা গ্রহণ করার চেষ্টা করছে, অথবা দ্বন্দ্ব সংঘাত না থাকলেও একটা দ্বন্দ্ব সংঘাত উস্কে দেওয়ার জন্য তারা গোপনে কাজ করে যাচ্ছে। কাজেই সমস্যাটা বেশ জটিল। তো এই জটিল পরিস্থিতি থেকে বেরোতে গেলে আপনার অনেকেই মনে করছে যে একটা নির্বাচিত সরকার আসলে পরিস্থিতিটার অনেকটা পরিবর্তন হবে, হয়তো হবে। তো সেই ব্যাপারেও তো আমার মনে হয় খুব বেশি যেটাকে বলা হয় অস্থির হওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচনটা ডিসেম্বরে হতে পারে, আর বড়জোর আরও একটু বিলম্বিত হলে সেটা মার্চের দিকে হতে পারে। সুতরাং মোটামুটি তো আমরা একটা তারিখ জানি। তো এইখানে পরস্পরের প্রতি আস্থা এবং বিশ্বাস থাকাটা প্রয়োজন। তো এইখানে যদি সেই বিশ্বাস না থাকে তাহলে কিন্তু সমস্যা হবে। তা আমার মনে হয় আসলে দেশের এখন যে সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে কনফিডেন্স বিল্ডিংয়ের সমস্যা। এই যে মতপার্থক্যগুলো দেখছেন, একে অপরের প্রতি নানা ধরনের কী বলে সমালোচনার কথা বলছেন, এইগুলোর একটা বড় কারণ হচ্ছে ল্যাক অফ কনফিডেন্স, এবং এই ল্যাক অফ কনফিডেন্স বিভিন্ন পর্যায়ে রয়েছে। এই ল্যাক অফ কনফিডেন্স দূর করার জন্য যেটাকে বলা হয় একটা কনফিডেন্স বিল্ডিং মেকানিজম, একটা পারস্পরিক বিশ্বাস এবং আস্থার পরিবেশ তৈরি করার জন্য যা যা করতে হয় সেই কাজগুলো করার দরকার। এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব আছে, যেমন আছে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে, এবং বৃহত্তর যে সিভিল সোসাইটি বা জনসমাজ এবং বুদ্ধিজীবী বিভিন্ন স্তরে তাদেরও একটা দায়িত্ব আছে। আফটার অল, অ্যাট দ্য এন্ড অফ দি ডে, দিনের শেষে দেশটা তো আমাদের সকলের, এই কথাটা কিন্তু বোঝা দরকার। এবং আমরা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে চলছি, একটা ক্রান্তিকালের মধ্যে দিয়ে চলছি। এই ক্রান্তিকালটা যদি আমরা সঠিকভাবে ম্যানেজ না করতে পারি, ব্যবস্থাপনা না করতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য
ভবিষ্যতে অনেক দুঃখ অপেক্ষা করছে। জি, আরেকটি বিষয় যেটি আমি রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীলতার কথা বলছিলাম, এই প্রসঙ্গে আসলো। আমরা দেখেছি বিভিন্ন দুর্যোগে, বন্যায় কিংবা জলোচ্ছ্বাসে সেই সব জায়গাতে রাজনৈতিক দলগুলো যেভাবে এগিয়ে এসেছে, ইভেন এই সরকার, পতিত সরকার যখন ক্ষমতা ছেড়ে পলায়ন করে তারপরও দেশের বিভিন্ন জায়গায় যাদেরকে আমরা সংখ্যালঘু সম্প্রদায় বলি তাদের বিভিন্ন স্থাপনায় বা তাদের ধর্মীয় উপাসনালয়ে হামলার ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পর্যন্ত যেভাবে পাহারা দেয়া, কিংবা এখনকার যে পরিস্থিতি সেই জায়গায় কি সেভাবে এগিয়ে আসছে কিনা প্রতিটি ক্ষেত্রে? জিনিসটা হচ্ছে আপনি সমস্যাটাকে কতটা গুরুতর মনে করেন। ওই সময় যখন 5 আগস্টে পরিবর্তনের পর সংখ্যালঘুদের বাড়িঘরে বা মন্দিরে কিছু কিছু জায়গায় হামলা হচ্ছিল, সেটাকে মোকাবেলা করার জন্য এবং সেই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, যেটা আপনি বলেছেন, রাজনৈতিক দলগুলো পাহারা দেওয়ার ব্যবস্থা করেছে। তারা এক ধরনের ভিজিলেন্স তারা তৈরি করেছে, কিন্তু এখন সেটা হয়তো সেভাবে দেখা যায় না। এখনো তো আমরা পাড়ায় পাড়ায় তাদের কমিটি আছে, সব জায়গায় তাদের সাংগঠনিক শক্তি আছে। বলছি তখন এটা নিয়ে এত ভিজিলেন্ট হওয়ার কারণ ছিল এই, ভারত সরকারের দৃষ্টিতে বাংলাদেশের কাছে তার 2টা বড় দাবি। একটা দাবি হচ্ছে বাংলাদেশ যেন এমন কোনো কাজ না করে যাতে তার উত্তর পূর্ব ভারতের যে 7 কন্যা রাজ্যগুলো রয়েছে সেখানে কোনো অস্থিরতা তৈরি হয়, এইটা নিশ্চিত করা। দ্বিতীয়ত তারা যেটা চায় সেটা হচ্ছে যে এখানকার সংখ্যালঘু সম্প্রদায় তারা যেন তাদের জানমালের নিরাপত্তা থাকে। তো এই দুটো জিনিস তারা করে, এবং এই বিশেষ করে সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিয়ে যত না ঘটনা ঘটেছে তার চাইতে ফুলিয়ে ফাঁপিয়ে শতগুণ ভারতীয় মিডিয়া, ভারতীয় সংবাদপত্র, ভারতীয় লোকজন এটা প্রচার করেছে। অথচ আমরা জানি আজকে ভারতে মুসলমান সম্প্রদায়ের অবস্থাটা কী, এবং সেখানে তারা কি কষ্টের মধ্যে দিন যাপন করছে। একটার পর একটা মসজিদ গুড়িয়ে দেওয়া হচ্ছে, আপনার মুসলমানদেরকে শ্রীরাম না বললে মারধর করা হচ্ছে, নানা ঘটনা, এমনকি খুন করা হচ্ছে। সেটা মুসলমান নয়, এবং অন্যান্য সংখ্যালঘুদের উপরও সেখানে অত্যাচার চলছে। তো নিজের দেশে তারা এটা করবে, কিন্তু অন্যের দেশে সেটা হতে দেবে না, ওই ধরনের কিছু হতে দেবে না। আর 47-এর পরে আপনার 1947-এ যে পাকিস্তান ভারত হলো, তারপরে আমরা দেখেছি এই সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে আলোচনা, সেই আলোচনা আমরা জানি যে সেটা আপনার লিয়াকত নেহরু প্যাক্টের কথা জানি। তারপরে পর্তুগালে আরও পরে হয়েছে, সেটা হচ্ছে এই যে ফিরোজ খান নুন যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তখনও হয়েছে, তখনও নেহরুর আলোচনা হয়েছে। কাজেই যেভাবে আপনার এই উপমহাদেশ দুটো রাষ্ট্রের জন্ম নিয়েছে, এবং বাস্তবে যেটা হচ্ছে একটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র আর একটা ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, বাংলাদেশও একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। এখন এইখানে যা কিছু ঘটে তার একটা উৎস হচ্ছে এই 2 সম্প্রদায়ের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের যদি অবনতি ঘটে তাহলে আমরা সমস্যার মধ্যে পড়ে যাই। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই ধরনের সম্পর্ককে আবার উশিলা করে যেটাকে বলা হয় আধিপত্য বিস্তারের যে চেষ্টা, সেটা আছে। তো সেই কারণেই রাজনৈতিক দলগুলো ওই সময় এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য সচেতন ছিল, এবং রাত জেগে তারা পাহারা দিয়েছে। তারা যাতে দুর্ঘটনা না ঘটে, অঘটন না ঘটে, সেই জন্য তারা সর্বান্তকরণের চেষ্টা করেছে। কিন্তু এখন হয়তো তারা ভাবছে যে এখনকার ঘটনাগুলো দেশের সার্বভৌমত্বের জন্য অত বড় হুমকি না, সাধারণ জনগণের নিরাপত্তা সেগুলো কি বিবেচ্য বিষয় হতে পারে? সেটা তারা যদি সেভাবে মনে করত তাহলে নিঃসন্দেহে তারা অন্যভাবে কথা বলতো এবং অন্যভাবে আচরণ করত। তো সেইটা তো দুঃখজনকভাবে হলো সত্য, বেদনাদায়ক হলো সত্য যে আমরা সেই রকম কিছু লক্ষ্য করছি না। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা শেষ করব, যদি কিছু যুক্ত করতে চান। শেষ যোগ করার খুব কিছু নাই, সেটা হচ্ছে শেষ কথা হচ্ছে যে এই দেশটা আমাদের সকলের, এবং এখানে আমরা দল ও মতে বিভক্ত থাকতে পারি, কিন্তু দেশের প্রশ্নে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং এই ব্যাপারে কোনো ধরনের আপোষ কাম্য নয় বা বিচ্যুতি কাম্য নয়। এবং
শেষবারের মতো বলবো যে এই বাংলাদেশে আমার জন্ম, এই বাংলাদেশে আমার মৃত্যু হবে, এই বাংলাদেশেই আমার ঠাঁই হবে, সেটা জীবিত অবস্থাও আমার ঠাঁই, মৃত্যুর পরেও এটা আমার ঠাঁই। এই চিন্তাটা যেন সকলের মধ্যে সংক্রমিত হয় এবং আমাদের রাজনৈতিক দল বলেন, চিন্তাশীল ব্যক্তি বলেন, সর্বস্তরের মানুষের মধ্যে এই চেতনাটা যদি বিস্তৃত হয়, তাহলে কিন্তু দেশের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।